ইকোনমির মধ্যে যখন এরকম ক্রিয়েশন অফ মানি বেশি হবে তখন ওই মানে ইনফ্লেশন বাড়বে, যখন ক্রিয়েশন অফ মানি কম হবে তখন ইনফ্লেশন কমবে। স্টেটের যে সার্ভিসগুলো আছে এগুলো যদি পারো তোমার মোরলেস প্রাইভেটাইজ করে দাও। এটা শুনলে আমার একটু মন খারাপ হয় আর কি, যে আমার চাকরিটা যদি প্রাইভেটাইজ করে দেয় আমার কি হবে, আমি কি খেয়ে থাকবো? ঠিক আছে, কারণ আমরা তো এতগুলো থিওরি পড়লাম, সবগুলো থিওরি তো ভালো, তাই এগুলো আমরা বসাই দিলে তো হয়ে যায়। বসাই দিলে কাজ হবে না, কারণ তোমার যদি প্রপার ইনস্টিটিউশন না থাকে। আলটিমেটলি আমরা যে গ্লোবালাইজেশন এখন ফেস করছি, এই গ্লোবালাইজেশনটা কেন শ্রিঙ্কেজের দিকে যাচ্ছে এবং এটা কমব্যাট করার উপায়টা কি? শ্রিঙ্কেজের কারণ হচ্ছে যে ডেভেলপ নেশন গুলার পলিটিক্যাল পপুলিস্ট বার্গেন। তহিদ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। সো হ্যাঁ, ওয়েলকাম অল। আজ গত পর্বে ২ পর্বে আমরা বই পড়তেছি দ্য গ্রেট ইকোনমিস্ট, হাউ দেয়ার আইডিয়াস ক্যান হেল্প আস ইন টুডেস কারেন্ট সিচুয়েশন। সো আমরা এর আগে শেষ করছি হচ্ছে জন রবিনসন পর্যন্ত কথা বলে। এখন হুম, আমরা শুরু করব যে বাকি যেই জেনারেল ইকোনমিস্ট আছে, এবং আমরা শেষ করব হচ্ছে আমাদের নিজস্ব পার্সোনাল কিছু র্যান্টিং দিয়ে যে আমরা কি ফিল করি বা আমরা কি শিখছি। সো ইয়াস, স্টার্টিং উইথ দ্য মিল্টন ফ্রিডম্যান। মিল্টন ফ্রিডম্যান আমাদের কাছে আসে যখন আমরা সেন্ট্রাল ব্যাংক নিয়ে কথা বলি। হুম, ঠিক আছে? যে সেন্ট্রাল ব্যাংক কিভাবে চলবে, সেন্ট্রাল ব্যাংক কিভাবে তার মনিটারি অপারেশন চালু করবে, সেন্ট্রাল ব্যাংক কিভাবে ইনফ্লেশন কন্ট্রোল করবে। সো তার যে মেইন আইডিয়াটা আমি খুবই সংক্ষেপে বলি। মানে মিল্টন মানে তার যে মেইন কোটেশন যদি আমি বলি, সে বলে গেছে, "ইনফ্লেশন ইজ অলওয়েজ অ্যান্ড এভরিওয়্যার এ মনিটারি ফেনোমেনন।" মানে হচ্ছে মনিটারি ফেনোমেনন বলতে হচ্ছে টাকা। সো ইনফ্লেশন মানে হচ্ছে যে যদি ইকোনমিতে আপনি টাকা ছাপাইতে থাকেন, ইনফ্লেশন বাড়বে। আপনি যদি টাকা ছাপানি বন্ধ করে দেন, ইনফ্লেশন কমবে। সো দ্যাট ইজ হোয়াট হি মেন্ট বাই টাকা ছাপানি। আই মিন কমার্শিয়াল ব্যাংক যখন লেন্ডিং করে, মানে টাকা ছাপানো বলতে অ্যাকচুয়ালি টাকা ছাপানো না। যখন মানি ক্রিয়েশন হয় ইকোনমিতে বেশি, যখনই কমার্শিয়াল ব্যাংক কেউকে লোন দেয়, দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ ক্রিয়েশন অফ মানি। সো ইকোনমির মধ্যে যখন এরকম ক্রিয়েশন অফ মানি বেশি হবে তখন ওই মানে ইনফ্লেশন বাড়বে, যখন ক্রিয়েশন অফ মানি কম হবে তখন ইনফ্লেশন কমবে। সো তার মেইন আইডিয়াটাকে আমি মানে প্রথম পয়েন্টে যদি বলি, সেটা হচ্ছে যে মানি সাপ্লাই অ্যান্ড প্রাইসেস। সো মানি সাপ্লাই অ্যান্ড প্রাইসেস যেটা হচ্ছে যে মিল্টন ফ্রিডম্যান সে বিলিভ করতো যে ইন দ্য লং রান যে ইকোনমির মধ্যে যেই টাকা থাকে সেটাই হচ্ছে প্রাইসকে হ্যাঁ, ইম্প্যাক্ট করে। আমরা আরভিং ফিশারের কোয়ান্টিটি থিওরি অফ মানি দেখে আসছি যে এমভি ইজ ইকুয়াল টু পি কিউ। সো এমভি, এম হচ্ছে মানিটারি, ভি হচ্ছে ভেলোসিটি যেটা কনস্ট্যান্ট থাকে, আর পি আর কিউ এর মধ্যে কিউ হচ্ছে মোটামুটি মানে লং টার্ম পিরিয়ডে ইট ইনক্রিজেস স্লোলি। সো সেক্ষেত্রে যদি আমি মানি চেঞ্জ করি, অটোমেটিক্যালি প্রাইস চেঞ্জ হবে। সো দিস ইজ হোয়াট ফার্স্ট পয়েন্ট, যেটা হচ্ছে মিল্টন ফ্রিডম্যান বলে গেছে। সেকেন্ড যেটা বলে গেছে যে সে মানে রোল অফ দ্য সেন্ট্রাল ব্যাংক কি হবে। সে সরাসরি বলে গেছে যে সেন্ট্রাল ব্যাংকের রোল একমাত্র হওয়া উচিত শুধুমাত্র সে কন্ট্রোল অফ মানি সাপ্লাই। সে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করবে, এবং এটাও বলে গেছে ফেড শুড নট বি অ্যান অ্যাক্টিভিস্ট ইনস্টিটিউশন। মানে হুম, হুম, হুম। সে মানি সাপ্লাই বাড়াবে কমাবে, মানে সে কমার্শিয়াল ব্যাংকগুলোকে কন্ট্রোল করে সে মানি ক্রিয়েশনটাকে কন্ট্রোল করবে, বাট গিয়ে অ্যাক্টিভিস্ট করবে না, যেটা হচ্ছে 2007 এটা করছে, যে গিয়ে হচ্ছে মানে কোয়ান্টিটেটিভ ইজিং মিজিং কইরা মইরা দেশটাকে উদ্ধার করার দায়িত্ব শুধু ফেডের, আর কেউ কোনো দায়িত্ব নাই। দিস ইজ হোয়াট হি স্যাড, লাইক ইটস নট পসিবল। তার যে বই দ্য মনিটারি হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস হুম, 1867 টু 1960 উইথ অ্যানা জ্যাকবসন শোয়ার্ট। সো এই বইয়ের মধ্যে সে যেটা করছে, সে হচ্ছে যত গ্রেট ডিপ্রেশন আছে সেই গ্রেট ডিপ্রেশন গুলোকে অ্যানালাইসিস করছে ইউনাইটেড স্টেটসের, এবং সেখানে সে বলে গেছে এই অ্যানালাইসিস করার ফলে যে এই যে যত গ্রেট ডিপ্রেশন হয়েছে, এটা একমাত্র রিজন ছিল মানিটারি পলিসি। হুম, হুম, সো মানিটারি পলিসির কারণে এই জিনিসটা হয়েছে। তো সে আর্গুমেন্ট দিয়ে গেছে যে যখন 1929 সালে স্টক মার্কেট উপরের দিকে যাচ্ছিল, তখন ফেড প্রিম্যাচিউরলি টাইটেন দ্য মানি সাপ্লাই। সো এই কারণে যখন হচ্ছে ফার্স্ট স্টক মার্কেট ক্র্যাশ হয়েছে এবং হচ্ছে একটা সেকেন্ড ডাউন টার্ন হয়েছে, তখন সে ধরে নিছে যে যেহেতু ফেড ওই কাজটা নিছে যে মনিটারি পলিসিকে সে কন্ট্রোল করছে এবং সে হচ্ছে টাইটেন করছে, সে ক্রিয়েটেড দ্যাট there is a word, the recession within the depression of 1937 and হুম, হুম। 1938। সেটা হচ্ছে যে যখন সে ডিপ্রেশন চলতেছে, তখন ওই ফেডের ইনিশিয়েটিভের কারণে মোর রিসেশন হ্যাপেন। সো দ্যাট মিনস হচ্ছে সে তার আইডিয়া অনুযায়ী যে জিনিসটা বলতে চাচ্ছে, যে যদি
মনিটারি পলিসি prudentially নেওয়া হইতো। to the 1929 এর ক্রাইসিস হইতো না বা হইলেও এরকম বেশি আ আ উনি কি কিসকে প্রবলেম দোষ হইতো না। দেওয়ার চেষ্টা করছে এখানে? এখানে সে কেনিয়ানকে দোষ দেয় নাই। সে কেনিয়ানিজমের পক্ষেই তো। কারণ আপনি মানি সাপ্লাই কন্ট্রোল বাড়াবেন, দ্যাট ইস a মার্কেট কন্ট্রোল। সো কেনিয়ানিজম ওয়ান্টেড মার্কেট কন্ট্রোল। সে হচ্ছে এগেইনস্ট ওই অ্যাডাম স্মিথ যে আপনি কন্ট্রোল করবেন কোন কিছু। এটা ফেডের করতে হবে সে বলতেছে। সো এখন এখানের মধ্যে যেই আ তার যে পয়েন্টটা কিভাবে আমাদের জন্য মানে আসে যে একটা সেন্ট্রাল ব্যাংক কিভাবে মানি সাপ্লাই বা ইকোনমির মধ্যে মানি ক্রিয়েশনটাকে কন্ট্রোল করবে। সো এখানের মধ্যে ১ম এই হচ্ছে যে আ যখন হচ্ছে মার্কেটের মধ্যে ওই গোল্ড স্ট্যান্ডার্ড থাকে, তারাই হচ্ছে আমরা এর আগের একটা পর্বে ডেট আমরা ১৯৭১ সালের 15 অগাস্টের হুম, হুম, আ হুম। নিক্সনের যে ডিক্লারেশন দ্যাট আমরা গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে যাব। ইউনাইটেড হ্যাঁ, স্টেটস ডলার উড বি বাই ইটসেলফ। এটা হচ্ছে তার কাজের ফল। হুম, তো সে বলছে যে যেহেতু ফেড মানি কন্ট্রোল করবে, মানি ক্রিয়েশন করবে অ্যান্ড ফেড হ্যাজ a mandate to do that এবং এটা যদি আবার মানিটা যদি গোল্ড বা স্টেবল ইকোনমির সাথে রিলেটেড থাকে, ট্যাগড থাকে স্টেবল কয়েনের মানে স্টেবল একটা কমোডিটির সাথে, তাহলে তো ফেড পারবে না কন্ট্রোল করতে। ফেড কি পারবে যে মানে আপনি যদি এখন মানি ক্রিয়েশন বাড়াইতে চান, আপনার গোল্ড যদি না থাকে আপনি তো পারবেন না। মানে যদি কমাইতে চান আপনার গোল্ড যদি অনেক বেশি থাকে আপনি কমাইতে পারবেন না। সো এই যে lack of control of money creation in the economy if you have a gold standard that has led to that declaration the United States will detach itself from gold standard. So this is how this is connected. যেহেতু সে বলে দিছে যে ইকোনমিতে যাই হয় সবকিছু এই মানির চেঞ্জের বা মানি ক্রিয়েশনের আপস এবং ডাউনের জন্য তখন হচ্ছে ওই যে গভর্নমেন্ট এই ডিসিশন নেয় এবং ফেড তার যে ম্যান্ডেট পায় যে সে কিভাবে কাজগুলো করতে হবে। সে হচ্ছে ওই যে ফেড আপনার ধরেন হচ্ছে আমরা যে ফ্রেডরিক হায়াক সে ছিল অস্ট্রিয়ান পার্ট অফ ইকোনমিক্স, অস্ট্রিয়ান স্কুল অফ ইকোনমিক্স। সে ছিল শিকাগো স্কুল অফ ইকোনমিক্স। তারা হচ্ছে যারা হচ্ছে ওই যে মনিটারিজম অ্যান্ড লেইজে ফেয়ার ক্যাপিটালিজম যেটা হচ্ছে ক্যাপিটালিজম এমনভাবে থাকবে দ্যাট দে উইল নট কন্ট্রোল এনিথিং দে উইল লেট এভরিথিং গো দে অলসো আর গুড ফর লিমিটেড গভর্নমেন্ট যাবে না যে গভর্নমেন্ট গিয়ে কোনো কিছু কন্ট্রোল করার চেষ্টা করবে না যে ফ্যাট কিভাবে কাজ করবে এটা গভর্নমেন্ট বলবে না তারপর হচ্ছে সে তার এই পুরো আইডিয়াটা রোনাল্ড রিগান তারপর হচ্ছে ইউকের যে প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার ওই সময় আয়রন লেডি আমরা যাদেরকে চিনি ইন দ্য 1980s সে তার কথার উপরে ভিত্তি করেই দে টুক দেয়ার ইনিশিয়েটিভ যেমন রেগান আসছে সে বলছে যে স্মল গভর্নমেন্ট হইতে হবে তারপর হচ্ছে মার্গারেট থেচার হচ্ছে পুরো গভর্নমেন্টকে স্মল করার ইনিশিয়েটিভ ছিল দে ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দিস গাই বাই দিস হিজ ওয়ার্ক অ্যান্ড ফিলোসফি এখন 2007-8 এর ক্রাইসিসে যদি তার কথা নিয়ে আসি তো 2007-8 এর যে ক্রাইসিসের গ্লোবাল অ্যাকশন মানে 2007 এর ক্রাইসিসের সময় যে আমেরিকান যে ফেড যেই কাজগুলো নিছে যে কোয়ান্টিটেটিভ ইজিং সো আমরা তো এটাকে মাঝে মধ্যে এই যে একটু আগে ক্রিটিসাইজ করে আসলাম যে অনেক বেশি ইনইকুয়ালিটি বাড়াইছে বাট দ্যাট ওয়াজ অ্যাকর্ডিং টু হিজ আইডিয়া যে প্রথমত যে 1929 সালে যে জিনিসটা সবচেয়ে খারাপ হয়েছে যে কন্ট্রাকশন উইদিন এ ডিপ্রেশন ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে মানে so that is the first he from his work they created huge level of quantitative easing then unconventional monetary policy যেমন Bank of Japan in the 1980s when they faced this crisis they created this quantitative easing negative interest rate this is also like according to his philosophy so that is also possible আপনি কেন নেগেটিভ ইন্টারেস্ট দিতেই পারবেন যে মানুষ টাকা রাখলে ধরা খাবে মানে তাকে চার্জ করা হবে সে যদি সেভিং করতে চায় এবং সে তা মানে অ্যাকর্ডিং টু দিস মানে this school of thought Fed should not tighten monetary policy prematurely বিকজ এটা যদি করতে যায় তাহলে ইকোনমিক ক্রাইসিসে পড়বে এই পুরো আইডিয়াটা আমি বলবো এগেইনস্ট ফেডেরিক হায়েক মানে সে ফেডেরিক হায়েক ধরেন ওই সময় অনেক মারামারি করে 1970 সালের দিকে সে যখন আসতেছিল মার্কেট ক্যাপিটালিজমের দিকে তারা হচ্ছে মার্কেটে ডাইরেক্ট ইন্টারভেনশন না করে সে ফেডের মাধ্যমে মার্কেটকে ইন্টারভেনশন করবে কিন্তু ফেডেরিক হায়েক বলে গেছে রিসেশন ইজ পার্ট অফ ক্যাপিটালিজম এই রিসেশন পিরিয়ডের মধ্যে ক্যাপিটাল অ্যালোকেশন যে আমরা যে মিস্টেকগুলো করি অ্যালোকেশনের ক্ষেত্রে ইন রিসেশন পিরিয়ড উই রেকটিফাইড আওয়ার মিস্টেকস অ্যান্ড দ্যাটস হোয়েন এ রিয়েল রিকভারি স্টার্টস মিল্টন ফ্রিডম্যান সে কখনো ডিপ্রেশন ওইটি দিবে না there is no depression. What is depression? Central bank can come and save the economy. So this is actually contradictory of, to me, by personal opinion, the contradictory with Frederick Hayek. But this is what it is. What can I do here? Now, American market এখন এমন একটা অপটিমিজম চলতেছে জীবনে কেউ আর ক্রাইসিসে পড়বে না
বুঝতে পারছি। ফ্রিডম্যানের কিন্তু তোমার অনেকগুলো পরিচয় ছিল। ফার্স্ট অফ অল হি ওয়াজ অ্যান সিরিয়াস ইকোনমিস্ট, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু উনি আবার মানে একটু হুমায়ূন আহমেদ হইতে চাইছে আরকি। উনি আবার পপুলার মানে ফিকশনাল ইকোনমিক্স লিখতো আরকি এবং বেশ পপুলার হয়ে গেছে আরকি। অ্যান্ড হি ওয়াজ ইন অলওয়েজ ক্রাইসিস যে আমার আসলে মানে পপুলার ইকোনমিক্স লেখা উচিত নাকি আমার মানে সিরিয়াস ইকোনমিক্স লেখা উচিত। তো আবার এর ফাঁকে দিয়ে সে আবার মনে করো যে মানে ভ্যারিয়েশন খুব বেশি পছন্দ করতো আরকি। মাঝে মধ্যে সে গভর্নমেন্টের মানে ইয়ে করতো। তোমার অ্যাডভাইজরি যে ডিউটি গুলো আছে এগুলো করতে আবার গভর্নমেন্টের সিরিয়াস পজিশন দিলে ওগুলো আবার যাইতো না আরকি। যে ফেডারেল ব্যাংকের চেয়ারম্যান বানাবো তাহলে যাবে না। আবার মনে করো যে এমনি বলে যে হ্যাঁ, আমি প্রেসিডেন্টের অ্যাডভাইজার। সে রিগ্যান বা থেচার এই টাইপের যারা আছে এদেরকে তো মানে মোটামুটি ভালোই পরামর্শ দিত এবং তাদের তার পরামর্শগুলো কিন্তু ফ্রিডম্যানের পরামর্শ ওয়াজ ভেরি ক্রিটিক্যাল ফর বোথ অফ দ্য গভর্নমেন্ট ইন ইউকে এন্ড ইউএসএ। রোনাল্ড রেগানের গভর্নমেন্ট এবং থেচারের গভর্নমেন্ট। আর এর বাইরে আমি যেটা পাইছি যে তোমার উনি যেই কথাগুলো বলতে চেয়েছেন যে একটা মেজর কনসেপ্ট যে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট থাকবে। ইটস ইটস ন্যাচারাল এবং আনএমপ্লয়মেন্ট জিরো করতে যাওয়া হচ্ছে এক ধরনের বোকামি। আনএমপ্লয়মেন্টের মেইন কারণ উনি বলছেন যে টেকনোলজির প্রবলেমের কারণে টেকনোলজিক্যাল ইনোভেশন হওয়ার কারণে ন্যাচারাল লেভেল অফ আনএমপ্লয়মেন্ট থাকবে। হুইচ ইস দ্য রেগুলার ইফেক্ট অফ নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্স এর যে রেগুলার ইফেক্ট হিসেবেই কিছু লোকজন আনএমপ্লয়েড থাকবে। এখন তুমি ওদেরকে জোর করে যদি এমপ্লয়েড করতে যাও, দেয়ার উইল বি ইনফ্লেশন। যে সবার হাতে টাকা যাবে, সবাই এত খরচ করবে, তখন মার্কেট তোমার ওই সাপ্লাই দিতে পারবে না। তখন টাকার মানে ভ্যালু এমনিই কমে যাবে আরকি। এবং এটা আসলে কিন্তু তোমার কিছুটা হলেও সত্য। এখন এটা কিন্তু আল্টিমেটলি দিন শেষে সবাই মানে রিয়ালাইজ করেছে এবং তুমি যদি একদমই প্রপার ওই নর্ডিক কান্ট্রিজ এ বা তোমার সুইডেন, এন ফিনল্যান্ড ওইসব কান্ট্রিতেও যদি দেখো ওদেরও ২-৩% করে আনএমপ্লয়েড থাকে এবং তারা এটা অ্যাকসেপ্টেবল ধরে নিয়েছে। কারণ বুঝেছে যে দিন শেষে এইটা অতটা খারাপ না। আনএমপ্লয়মেন্ট বলতে যতটা খারাপ শোনায় ২-৩% যে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট ওইটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। আমাদের এটাকে মেনে নেওয়া উচিত আরকি। এবং সেন্ট্রাল ব্যাংকের রোলটা হবে তোমার তুমি বলেছ পুরোটা কিন্তু উনি যেটা মেইনলি যেটা বোঝাতে চেয়েছেন যে স্টেডি এবং প্রেডিক্টেবল মানে পাগলামি করা যাবে না আরকি। ঠিক আছে? যে আজকে মন চাইলো তুমি আমি মানে তোমার এক্সচেঞ্জ রেট ফ্রি ফ্লোটিং না দিয়ে বেঁধে দিলাম। আবার আরেকদিন মনে করো যে তোমার ক্রলিং পেগ করে দিলাম। আরেকদিন মনে করো ফ্রি ফ্লোটিং করে দিলাম। একেক সময় একেকটা করলে হবে না। অর্থাৎ মানুষের হাতে একটা প্রেডিক্টেবল আইডিয়া থাকতে হবে যে ফেড বা সেন্ট্রাল ব্যাংক এটা করতে যাচ্ছে। তাহলে মানুষ ওই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ উনি ওই যে তোমার মনিটরিজমের মধ্য দিয়েও ওই তোমার ক্যাপিটালিজমের রেগুলার নিউ লিবারাল ক্যাপিটালিজম যেটা এটা প্র্যাকটিস করানোর চেষ্টা করেছেন। অর্থাৎ আমরা যাই করি অবশ্যই তোমার সেন্ট্রাল ব্যাংকে ইন্টারভিন করতে হবে বাট ইট শুড বি স্টেডি এন্ড প্রেডিক্টেবল যে মানুষ আগে থেকে জানবে যে এরকম একটা সিচুয়েশন হলে তোমার ইন্টারেস্ট রেট লোয়ার করে দিতে হবে। এরকম একটা সিচুয়েশন হলে তোমার ট্যাক্স কমায় দিতে হবে। এটা এরকম একটা সিচুয়েশন হলে তোমার ইন্টারেস্ট রেট বাড়ায় দিতে হবে। মানুষ এটা জানবে এবং আমরা কিন্তু আল্টিমেটলি দুনিয়াটা ওই জায়গায় পৌঁছায় গেছে আসলে। এখন কিন্তু আমরা বুঝতে পারি যে যখন মনে করো যে সরকারের হাতে কোনো ডলার থাকে না বা টাকা পয়সা থাকে না তখন সরকার কি করবে এটা আমরা জানি। যখন মনে করো ইনফ্লেশন অনেক বেড়ে যায় তখন সরকার কি করবে? তোমার ব্যাংক রেট অনেক মানে বাড়ায় দিবে। এটা আমরা জানি। এটা সবাই জানে আরকি। তো এই যে তোমার বেসিক যে কোর কনসেপ্ট অফ সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেনশন এইটা উনি বেশ ভালোভাবে এস্টাবলিশ করেছেন এবং ইনি মেজর একজন সাকসেসফুল পারসন। তারপরে উনি ডিরেগুলেশন অফ ইন্ডাস্ট্রিজ এর কথা একদম প্রপারলি উনি বলার চেষ্টা করেছেন যে এইটা হচ্ছে যে তোমার ইন্ডাস্ট্রির মতো চলতে থাকতে হবে। স্টেট এর যে সার্ভিস গুলো আছে এগুলো যদি পারো তোমার মোর অর লেস প্রাইভেটাইজ করে দাও আরকি। এটা শুনলে আমার একটু মন খারাপ হয় আরকি। যে আমার চাকরিটা যদি প্রাইভেটাইজ করে দেয় আমার কি হবে? আমি কি খেয়ে থাকবো? ঠিক আছে? তো মিল্টন ফ্রিডম্যান এই ব্যাপারে আবার খুবই মানে ভেহেমেন্ট যে এত অফিসার-টফিসারের দরকার নেই আরকি। ঠিক আছে? বেশিরভাগ জিনিস তো প্রাইভেট মার্কেটকে দিয়ে দিব। ওরা ওদের মতো করে ম্যানেজ করে নিবে আরকি। এটা এত কঠিন কিছু না আরকি। এবং কিন্তু পরবর্তীতে আমরা নিউ পাবলিক ম্যানেজমেন্ট এর যে কনসেপ্ট যেটা আছে, এটা আল্টিমেটলি ফ্রিডম্যানের ইকোনমিক কনসেপ্ট থেকে আসছে আরকি। এটা অনেক মানে অনেকেই রিলেট করে সরাসরি বলে না। নিউ পাবলিক ম্যানেজমেন্ট যেটা থেচার বা রোনাল্ড রিগানের যে কনসেপ্ট নিউ পাবলিক ম্যানেজমেন্ট এটার আব্বাজান হচ্ছে মিল্টনের থিওরি গুলা। যে পাবলিকের আম পাবলিক সার্ভিস বলে যেটা তোমরা মনে করতেছো যে সরকারি কর্মচারীরা তুমি দুনিয়ায় উল্টাই দিচ্ছ, পাবলিককে খুব সার্ভিস দিচ্ছ। তোমরা বরং না থাকলে মানে মানুষ বেশি ভালো থাকবে। ঠিক আছে? তোমাদের থাকার কোন দরকার নাই। তোমরা দূরে যাও। তো এইটা মানে ভালো। বাট উনি আবার পজিটিভ কথা বলেছেন যে, "না, সব জায়গায় হইলেও একেবারে স্কুল তো আমার স্কিলের দরকার। স্কিল পোলাপান দরকার। এখন ওইখানে আবার মনে করো যে দরকার হলে সরকার একটু ভর্তুকি-টর্তুকি দিবে। তাহলে কোন সমস্যা নাই আরকি।" উনি সব জায়গাগুলো স্পেসিফাই করে দিয়েছেন। সো I found him very interesting যে একটা লোক মানে সে একই সাথে একাডেমিশিয়ান, একই সাথে পলিটিশিয়ান, একই সাথে তোমার আ পপুলার ফিকশন রাইটার হুমায়ূন আহমেদ সাহেব। আবার মনে করো যে সে মাঝে মধ্যে আ গিয়ে সরকারকে একটা উপদেশ দেওয়ার জন্য সে সরকারের অ্যাডভাইজার এবং সে খুবই মানে
ওনার তুমি ইউটিউবে কিছু ভিডিও পাবো, আমি দেখছি ওনার কথাবার্তা কিন্তু অনেক মজার আর কি, এবং উনি এনার্জেটিক এবং ফোর্সফুল তোমার কমিউনিকেটর আর কি। আই এম ভেরি ইমপ্রেসিভ। মানে সাদা কালো অনেক ইউটিউব ভিডিও পাবা, প্রায় আছে কিছু আর কি, তুমি দেখো, মজা পাবো ওনার কথা, মানে স্টাইলটা আই রিয়েলি লাইক দ্য কমিউনিকেশন স্টাইল অফ মিল্টন ফ্রিডম্যান, ভালো লাগছে আর কি। ডগলাস ডগলাস নর্থকে আমি যদি মানে ইজিলি বলতে যাই, ডগলাস নর্থ হচ্ছে তোমার, আমরা যে এর আগে একটা বই নিয়ে আলোচনা করলাম, ড্যারেন অসমগ্লু এবং রবিনসন। অ্যাসমগ্লু তো একজন ইকোনমিস্ট, আর রবিনসন হচ্ছেন একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট। বাট ওনাদের মেইন কনসেপ্টটা কি ছিল, যে ইনস্টিটিউশনস ইনস্টিটিউশনস ইনস্টিটিউশনস। প্রথমত আহ, তোমার ওয়াই নেশনস ফেল, ওনারা দুইটা বই নিয়ে কাজ করেছে। একটা হচ্ছে তোমার এই যে ডগলাস নর্থের ইনস্টিটিউশন নিয়ে, আরেকটা হচ্ছে জোসেফ সুমপিটারের ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন নিয়ে। এর বাইরে আরো অনেক আইডিয়াগুলো উনি ইনকর্পোরেট করেছেন। অর্থাৎ এই ভদ্রলোক রবিনসন এবং এসমোগলু যে নোবেল পুরস্কার পাইছেন ইকোনমিক্স, এমন একটা মজার সাবজেক্ট যে তুমি নোবেল পুরস্কার পাওয়ার জন্য তোমাকে নতুন করে কোনো কিছু আবিষ্কার করতে হবে না, তোমাকে নতুন কোনো কনসেপ্টও দিতে হবে না। তুমি যদি আগের কনসেপ্ট গুলাকে ভালো করে মনে করো ঝাড় মুছ দিয়ে পরিষ্কার টরিষ্কার করে আবার বলো যে দিস ইজ মাই কনসেপ্ট অলসো, ইউ ক্যান বি এ নোবেল লরিয়েট। এবং এটা আমি ভালোই পালা, মানে ভালো বুঝতে পারলাম, তুমি ফিজিক্সে কিন্তু এটা মানে করে সুবিধা করতে পারবে না, অন্য কোনো সায়েন্সে এটা তুমি পারো না। একমাত্র ইকোনমিক্স একটা মজার সাবজেক্ট, যেখানে তুমি যদি নোবেল পুরস্কার পাও, এটা পাওয়ার জন্য তোমাকে কোনো আবিষ্কার করতে হবে না, নতুন কোনো থিওরি দিতে হবে না। অন্যরা সবাই মিলে যা বলছে ওইটাকে আবার মনে করো যে একসাথে ড্রেসিং রুমে সাজায় রেখে বলবা যে দিস ইজ মাই থিওরি, and the Nobel committee will accept it. Okay, it's a good theory. তো ডগলাস নর্থের মেইন থিওরি কি ছিল, ইনস্টিটিউশন, যেটা তোমার ওয়ান অফ দ্য কি থিওরি অফ এসমগ্লো অ্যান্ড রবিনসন ইন দ্য ওয়াই নেশনস ফিল্ড। ইনস্টিটিউশনাল কি ওনার বক্তব্য হচ্ছে যে আমাদের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা যত কিছুই করি, এই যে তোমার ফ্রি মার্কেট ক্যাপিটালিজম, লিবারালিজম, বাট একটা দেশ আসলে কখন উন্নত হবে? আমি ফ্রি মার্কেট প্র্যাকটিস করতে দিলেই কি ফ্রি মার্কেট প্র্যাকটিস হবে? অথবা আমি সোশ্যালিজম প্র্যাকটিস করতে দিলেই কি সোশ্যালিজমের মাধ্যমে মানুষ সবার হাতে সবকিছু চলে যাবে? না। উনার বক্তব্য হচ্ছে যে ইফ দেয়ার ইজ প্রপার ইনস্টিটিউশন এন্ড অলসো দ্য সাউন্ড ইনস্টিটিউশনাল হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, খালি তোমার ইনস্টিটিউশন এখন একদিনে হবে না। তোমাকে একটা ইনস্টিটিউশন বানাতে গেলে তোমার প্রিভিয়াস যেই প্যাথটা ছিল, প্যাথ ডিপেন্ডেন্ট ডাইভার্সন অফ ইকোনমি, যে আমার ইকোনমি কিভাবে ডাইভার্ট হবে এটা ডিপেন্ড করবে ৭১ সালে আমরা কি ধরনের ইকোনমি পেয়েছি, বা ৭১ সালের আগে ৪৭ সালে আমরা কি ধরনের ইকোনমি পেয়েছি, ৭১-এর পরে ৭৫-এ কি হয়েছে, ৭৫-এর পরে ৮০ দশকে জিয়াউর রহমান সাহেব এবং মেজর জেনারেল এইচ এম এরশাদ সাহেব কি করেছেন, এইটার উপর মানে অনেক কিছু আসবে। এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া বা অন্য অন্য যারা গভর্নমেন্ট এসছে, তারা কি করেছে, ওইটা অনেক কিছুই ডিটারমিন করবে রাইট এট দিস মোমেন্ট, যে প্রেজেন্ট গভর্নমেন্ট আছে তারা যে ডিসিশন নিবে তার এফিকেসি। আমি আজকে হঠাৎ করে একটা খুবই বুম বাস্টিং সাউন্ড, ধরো আমি সব এখানে ১৮ জন ১২-১১ জনের যে আলোচনা করলাম, এদের সব কোর থিওরি গুলো হঠাৎ করে বললো যে আমি অ্যাপ্লাই করতে যাব, কিন্তু এটা কাজ করবে না। কারণ আমরা তো এতগুলো থিওরি বললাম, সবগুলো থিওরি তো ভালো, তাই এগুলো আমরা বসাই দিলে তো হয়ে যায়, বসাই দিলে কাজ হবে না, কারণ তোমার যদি প্রপার ইনস্টিটিউশন না থাকে। এখন মিস্টার নট বলেছেন যে উই নিড প্রপার ইকোনমিক্যাল হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইনস্টিটিউশন, অর ইফ উই ডোন্ট হ্যাভ, উই হ্যাভ টু স্টার্ট রাইট এট দিস মোমেন্ট, যেটা হয়তো এখন 100% রেজাল্ট না দিলেও ইট উইল গিভ আস রেজাল্ট আফটারওয়ার্ডস। অর্থাৎ এখন হয়তো 10-20% রেজাল্ট দিবে, বাট ইফ উই আর ইন a process of building a proper institution, ধরো ইলেকশন কমিশন, ধরো তোমার প্যাটার্ন রাইট, তুমি ধরো পুলিশ, জুডিশিয়াল সিস্টেম, সিভিল রাইটস, এভরিথিং, মানবাধিকার থেকে শুরু করে যাই কিছু বলো, এগুলো প্রত্যেকটার সাথে তোমার ইকোনমিক্স এর একটা রিলেশন আছে। এবং এই ইনস্টিটিউশন গুলো যদি প্রপারলি ফাংশনাল না থাকে, আমাদের সিভিল সোসাইটি যদি প্রপারলি ফাংশনাল না থাকে, আমরা যাই করতে যাবো, দেখা যায় আজকে মনে করো ১০ টাকা গভর্নমেন্ট ইনভেস্ট করলো, এখান থেকে অন্য স্ক্রিপুলাস ব্যুরোক্র্যাটরা এখান থেকে খেয়ে দিল, তো তাহলে তো আর লাভ হলো না। কারণ কি, এখানে ইনস্টিটিউশনাল ফেইলিয়ার আছে। এখানে ইনস্টিটিউশন কোনটা, দুর্নীতি দমন কমিশন ভালো হইতে হবে সারা দেশের, সারা দুনিয়ারই। তোমার এখানে জুডিশিয়াল সিস্টেম, পুলিশ ভালো হইতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ভালো হইতে হবে, পলিটিক্যাল যারা লেজিসলেশন করবে তারা একটা প্রপার গুড উইল নিয়ে লেজিসলেশন করবে। অর্থাৎ এভরি অ্যাসপেক্ট, এভরি টায়ার অফ দ্য গভর্নেন্স উইল ফলো দ্য প্যাথ অফ বিল্ডিং এ প্রপার ইনস্টিটিউশন। যদি আমরা প্যাথ ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ফাংশনাল ইনস্টিটিউশন করতে পারি, we can prosper. Every country can prosper. The country which didn't prosper just because they didn't have a proper institution, the country that is prospering or already became prospered in last 15 years, say ধরো সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, এরা তো খুবই উন্নত হয়ে গেছে। They built first proper institutions. And on those institution তারা আস্তে আস্তে কিন্তু রাইজ করেছে। আমরাও যদি সিঙ্গাপুর হইতে চাই, সাউথ কোরিয়া হইতে চাই, আমাদেরকেও ওইরকম তোমার ফাংশনাল ইনস্টিটিউশন গুলো লাগবে, যেটা মানুষ ট্রাস্ট করতে পারে, অন্য আদার যে ইনস্টিটিউশন গুলো আছে তারাও ট্রাস্ট করতে পারে, এবং একটা পাবলিক কনসিয়াসনেস থাকে যে উই হ্যাভ এ প্রপার ইনস্টিটিউশন টু গো নট ফার্দার। আর অনেক কথা বলা যায়, বাট তাহলে তো তোমার কথা বলা থাকবে না, এই জন্য তোমাকে কিছু বলার সুযোগ দেওয়া হলো।
এখানের মধ্যে আপনি তো বললেন। মানে ফার্স্ট আমি তাকে হাইলাইট দিতে চাই যে ধরেন সে ১৯২০ সালে জন্মগ্রহণ করছে। সে হচ্ছে দেখছে 1929 এর ক্রাইসিস। ছোট ছিল বাট পরে তো পড়াশোনা করছে এটার উপরে। দেন হচ্ছে সে আ আপনার ওয়ার্ল্ড ওয়ার দেখলো। তারপরে হচ্ছে সে মার্কসিজম দেখলো। তারপর রোড টু সার্ভডম দেখলো। সো সে এত কিছু দেখার পরে সে বলল যে, "আচ্ছা অনেক তো থিওরি-মিওরি হইলো। এত সবকিছুতে সবকিছু বুঝলাম। কিন্তু তাহলে সব দেশ উন্নতি করে না কেন? হ্যাঁ, কিছু আসল দেশই জায়গাটা খালি দিয়েছি। হ্যাঁ, মানে কিছু দেশ উন্নতি কইরা ভাষা ফেলতেছে আর কিছু দেশ নাই। মানে কোন মানে ম্যাপের মধ্যেই নাই ওয়ার্ল্ড এর ম্যাপের মধ্যে। হোয়াট ইস দ্য রিজন?" সো হি ইস দ্য ফার্স্ট ওয়ান who actually came up with this idea যে ভাই ইয়েস তুমি ইকোনমিক পলিসি করো, তুমি যেটা মন চায় এটা করো। কিন্তু যদি তোমার ইনস্টিটিউশন না থাকে তাইলে লাভ তুমি নাই। কখনোই মানে উন্নতি করতে পারবা না। সো দ্যাট ইস যতই চাপাচাপি করো কোনো লাভ নাই। কোন লাভ নাই। তোমার তোমার রিয়াল আরএফএল টিউবেরই লাগবে। ওকে, we are not sponsored by RFL or anything. মানে আরাফেলকে উ বলবো আমাদের যে শোতে যাতে স্পন্সর করে আরকি। আমরা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন করে দিলাম। বিজ্ঞাপন দিয়ে দিলাম। মানে এখানের মধ্যে সে জিনিসটা চাইছে যে you have to have institution which will implement all the economic policy. He is the first one who actually came up with this explanation why few countries are developed and few countries always fails all the time. Then he also talked about performance. He also talked about growth and prosperity. So সে যে জিনিসটা বলতে চাচ্ছে yes creative destruction সে বলতে চাচ্ছে হচ্ছে আপনার দেশের মধ্যে আপনি যত রকমেরই পলিসি গুলো আনেন আপনি ইনোভেশন আনেন দেশের মধ্যে যখন এগুলো করতে যাবেন পারবেন না করতে অনেক দেশের মধ্যে ইনোভেশন হয়েছে বাট দে কুডন্ট ইমপ্লিমেন্ট ইট ইন দেয়ার কান্ট্রি বিকজ অফ দিস ল্যাক অফ ইনস্টিটিউশন এবং আপনি ল্যাক অফ ইনস্টিটিউশন আছে মানে ইনস্টিটিউশন থাকলেই যে ওরা করতে পারবে দ্যাটস অলসো নট দ্য কেস কারণ ওই যে প্রত্যেকটা ইকোনমিতে একটা স্ট্যাটাস কো থাকে প্রত্যেকটা ইকোনমিতে ওই যে এলিট বার্গেন আমরা শিখে আসছি ওই আমাদের যে প্রিভিয়াস ডিসকাশন থেকে এই এলিট বার্গেন প্রত্যেকটা দেশের একটা স্ট্যাটাস কো থাকে যে তাদের একটা পারমিশন লাগে তাদের একটা উইলিংনেস লাগে যে ইয়েস উই উইল ডু ইট অ্যান্ড ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি হেল্পস আস ইন গাইডিং দ্যাট যে হুম, অ্যাকচুয়ালি যখন আমাদের কোনো একটা নতুন টেকনোলজি আসবে নতুন কোনো ইকোনমিক পলিসি আসবে নতুন কোনো একটা টেকনোলজি আসবে তখন এইগুলোকে যাতে নতুনভাবে যায় তো সেক্ষেত্রে আপনার স্ট্রং রুল অফ ল লাগবে আপনার প্রপার্টি রাইটস লাগবে আপনার গ্লোবালাইজেশনের প্রতি ওপেননেস থাকতে হবে এই সব কিছু উনি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম নিয়ে আসছে। সো এবং তার ওই যে আপনি যেটা বলতেছিলেন তার আইডিয়ার উপর ভিত্তি করে আমি তার এটা যখন পড়তেছিলাম আমার কাছে মনে হয় কি আমি কি আমার প্রিভিয়াস বই পড়তেছিলাম ডরিয়ান আসিমোগলু আর রবিনসনের বই পড়তেছি বিকজ আমার কাছে লাগে যে এই যে ডেফিনেশন অফ ভিসিআর সাইকেল ইনক্লুসিভ ইনস্টিটিউশন এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন দিস আর নাথিং নিউ লাইক হুম, ফার্স্ট ইট ইজ কেম বাই জোসেফ সম্পিটার দ্যাস ক্রিয়েটিভ হুম, ডিস্ট্রাকশন দেন ডগলাস নোটস দিস আইডিয়া অফ ইনস্টিটিউশন দে কম্বাইন্ড ইট টুগেদার কেম আপ উইথ ওয়াই নেশনস ফেল হুম। so this is how economics but that was a good book as well I'm not but the আচ্ছা problem তাহলে তুমি is ওর আলোচনা শেষ হলে তুমি none of them সলো কিছু বলো। যদি the last point is none of them actually said that how can you build institution I'm তাই still finding this answer that it just oh the it depends on the country it depends on the country's culture I don't think that is a right answer and that should be a good answer yes let's move on to our last general আচ্ছা ওইটা economist কিভাবে মানে প্রপার ইনস্টিটিউশন বিল্ড করা যায় এটা নিয়ে আমরা থিওরি বের করে ফেলবো। ডোন্ট ওয়ারি। তুমি যেহেতু একটা প্রবলেম বের please করছো এটা যদি সলিউশন yes না থাকে because হবে না। this is something we need to work on like if you think institution is really critical to a country's growth trajectory why wouldn't হুম। be enough research on how to make institution involving law involving history involving culture what we can do so we will read a book on this and না তাহলে তুমি we, যদি করো তাহলে বাংলাদেশের প্রপার ইনস্টিটিউশন কিভাবে বিল্ড করা যায় এটাই আমরা বের করবো। কারণ সারা দুনিয়া এটা আমার কাছে যেটা মনে হয়েছে ইনস্টিটিউশন বিল্ডিংটা হচ্ছে ডিপেন্ডস অন দা জিওগ্রাফি, লোকেশন, কালচার, হিস্ট্রি culture এভরিথিং। context তোমাকে everything so that's why প্রত্যেকটা কনটেক্সট আলাদা আলাদা করে context এ রিসার্চ নিয়ে করে আসতে তারপরে হবে বের করতে হয়। বের করতে হবে তো রবার্টস হলো হচ্ছে একমাত্র জেনারেল ইকোনমিস্ট সে এখনো বেঁচে আছে মানে সে এখনো মারা যায় নাই হি ওয়াজ বর্ন ইন 1924 and it's we're lucky to have him still he actually came up with this idea আমি যদি শর্টে আগেও বলছি যে নর্মালি আমরা ইকোনমিক্সে যখন বলি তখন আমাদের দুইটা কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে লেবার একটা হচ্ছে ক্যাপিটাল সো যখনই আপনি ইকোনমির মধ্যে লেবার অথবা ক্যাপিটাল বাড়াবেন ক্যাপিটাল ইকোনমির জিডিপি বাড়তে থাকবে সে প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে যে সে অ্যানালাইসিস করে দেখছে যে না আরে খালি লেবার আর ক্যাপিটাল দিয়ে তো আমার হচ্ছে না আমার যে বিশাল এক ইনক্রিজ ইন গ্রোথ ইনক্রিজ ইন দ্য কান্ট্রিজ জিডিপি is not explained completely by
my worker or by my capital or in the middle of two. So there is a residual part which is unexplained, which is called the solo residual. And he actually said this is actually is the technological productivity, technological progress. যে জাস্ট খালি লেবার আর ক্যাপিটাল থাকলে হবে না, আপনাকে লেবারের প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। যেমন হচ্ছে আপনি যদি আমি এর আগের এপিসোডে একটা এক্সাম্পল দিছিলাম যে বেকারসদের এক্সাম্পল, যে আপনার বেকার করার জন্য মানুষ আছে এবং আপনার ইনগ্রেডিয়েন্ট আছে, কিন্তু আপনার ভালো একটা রেসিপি লাগবে এবং ওই রেসিপির ইমপ্রুভমেন্টের মাধ্যমে ইউ ক্যান ব্রিং এফিসিয়েন্সি, এবং সেটাকে সে যেটা বলতেছে যে টেকনোলজিক্যাল প্রোগ্রেস। আপনার বেটার টেকনোলজি ইমপ্রুভস বেটার বেটার প্রোডাক্টিভিটি, এবং বেটার প্রোডাক্টিভিটি যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন বাড়ায়, এবং এই এই যখনই আপনি বাড়াবেন তখনই হচ্ছে ইকোনমিক্সের যে একটা ডিমিনিশিং রিটার্নস টু ক্যাপিটাল, দ্যাট ইজ এ থিওরি, যে আপনি 1 ইউনিট এক্সট্রা অফ ক্যাপিটাল উইল রিডিউস দ্য আউটপুট অফ দ্যাট ক্যাপিটাল। এইটাকে কমায়। যে আপনি ৳১০০ ইনভেস্ট করলেন, কালকে ৳১০ পাচ্ছেন। আপনার টেকনোলজি যদি আমি বাড়ায় দেই, পরশুদিন আপনি ৳১২ পাবেন। কমবে না আরকি। সো দ্যাট ইজ হোয়াট দ্যাট ইট ইজ স্লোজ ডাউন দ্য ডিমিনিশিং রিটার্নস টু ক্যাপিটাল। এখানের মধ্যে উনার একটা আরেকটা আইডিয়া আছে, সেটা হচ্ছে যে সোলো প্যারাডক্স। কিরকম? সোলো সোলো প্যারাডক্স হচ্ছে যখন কম্পিউটার আসলো, যখন ইনফরমেশন টেকনোলজি আসলো, তখন কেন এটা এত বেশি সিগনিফিকেন্ট ছিল না যখন আমাদের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হইছে। সো যখন আমাদের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হইছে, দ্য ওয়ে উই ডেভেলপড, দ্য স্পিড দ্যাট উই ডেভেলপড অ্যান্ড ইমপ্রুভড আওয়ার গ্রোথ, এই যে কম্পিউটার এবং এই যে টেকনোলজি, এই যে সবকিছু আসলে এত বেশি হয় না, মানে কোনো সিগনিফিকেন্ট যে লিপ আপ করে আমরা উপরে চলে গেছি, ওইরকম কিছু হয় নাই। সো যেহেতু ওইরকম হয় নাই, সো দিস ইজ কল্ড সোলো প্যারাডক্স। ওয়াই হয় নাই? আমরা কিন্তু এটার একটা এক্সাম্পল দিয়ে আসছি, মনে আছে কিনা আপনার ভাই? আমাদের ফার্স্ট এপিসোডে আমরা বলছি যে ওয়াশিং মেশিন হ্যাজ মোর ইম্প্যাক্ট দ্যান ইন্টারনেট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে হাজুং চ্যাং এর বইতে বলছিলাম। হাজুন চ্যাং এর বইয়ের মধ্যে যেটা পড়ছিলাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি দিস সোলো প্যারাডক্স, যে যখন ওটা আসছে, এবং সে এটাও বলছে যে কম্পিউটার এবং আইসিটি যখন, যেমন ওয়াশিং মেশিন বাইর হওয়ার সাথে সাথে, ইন্ডাস্ট্রিয়াল মেশিন বাইর হওয়ার সাথে সাথে ইট ওয়াজ অ্যাডাপ্টেড ইন্ডাস্ট্রি ওয়াইজ অ্যান্ড ইট চেঞ্জড হাউ হিউম্যান ওয়ার্ক। কিন্তু কম্পিউটার এবং যখন ওরা আসছে, তখন হচ্ছে ইমপ্যাক্টটা এত বেশি হয় নাই। কারণ এগুলো একটু টাইম নিছে। এই যে কম্পিউটার এবং আইসিটি, যেটা আমাদের পার্সোনাল লাইফে, আমাদের যে বিজনেস লাইফে এই টেকনোলজি গুলার যে ইনকর্পোরেশন, ইট টুক এ লিটল বিট অফ টাইম। সো দ্যাটস হোয়াট হি অ্যাকচুয়ালি সেড বাই হিজ এক্সপ্লেইন অফ সোলো প্যারাডক্স। দি ওইটাকে যদি এখন আমি আমাদের কারেন্ট কনটেক্সটে নিয়ে আসি, যে এই যে আমরা এআই বের হইছে, এআই বের হওয়ার কারণে যে আমরা ধরে নিচ্ছি এআই একেবারে আগামী ৩, ৪, ৫ বছরের মধ্যে পুরা দুনিয়াটা দখল করে ফেলবে। যদি সোলো প্যারাডক্স ট্রু হয়, তাহলে এআই এর ইমপ্যাক্টও এত বেশি হাই হুতাশ মার্কা কোনো কিছু হবে না। হ্যাঁ। এআই এর ইমপ্যাক্ট হবে, yes, in 50 years there will be a situation that we would be achieving significantly the way we use computer now. But according to Solo Paradox, it will take time. The entire economy to take this power of AI into their own production and increase productivity will take time. People needs to learn more. People needs to improve their skill. So this is how his contribution to economics will guide in our future, adoption of AI. সে আমি একটা ফান ফ্যাক্ট বলি রবার্ট সোলো সম্পর্কে। আমি তাকেও একটু ভালোই লাগে তাকে আমার। সে কিন্তু অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। আপনি কে, জানেন কে? কিনা? সে এই রবার্ট সলো? সোলো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কিরকম? সে তার ওয়ান অফ দ্য হবি হচ্ছে সেইলিং করা। মানে তার বোট আছে। সে বোট নিয়ে ডিপ ওশেন এ চলে যায়, ওখানে গিয়ে সেইলিং করে। তো সে বলতেছে তার তার এবং সে যখন ইয়াং ছিল, তার মেজরিটি অফ দ্য টাইম ইকোনমিক্স এর প্রফেসর হওয়ার সাথে সাথে সে এই কাজগুলো করছে। সে বলে যে সেইলিং হ্যাজ এ লট টু ডু উইথ ইকোনমিক্স। তাই নাকি? So he explained it this way. আপনি সেইলিং এ করেন কি অ্যাকচুয়ালি? সেইলিং এ হচ্ছে আপনি যখন একটা ডিপ ওশেন এ যান, আপনি কি মনে করেন ইউ ক্যান কন্ট্রোল দ্য ওয়েভ অর ইউ ক্যান কন্ট্রোল দ্য না, না। উইন্ড? You can't. What you do, you change your sailing position in the boat to adjust with the wind and the wave. You cannot dictate wave. Wave and wind doesn't care who you are. You are a solo or you are a biggest, like মানে আপনার কাছে অনেক বড় একটা জাহাজ আছে। It doesn't matter এই ওশেনের ওয়েভের কাছে আর উইন্ডের কাছে। আপনি এখন যেটা করবেন, নিজেকে চেঞ্জ করবেন। আপনার এই সেইলিং চেঞ্জ করবেন, পজিশন চেঞ্জ করবেন, আপনি আপনার পাল চেঞ্জ করবেন। এই করে টোরে you will be surviving on top of an ocean. So সে ধরে নেয় যে আমাদের যে জেনারেল ইকোনমিক্স আছে, we cannot change that much in this economy. What we have to do, we have to find the better way to adjust ourselves to run in this economy. বুঝতে পারছেন ভাই? মানে হ্যাঁ, that's how ঠিক he আছে। loved sailing. Yeah.
আপনি কিছু বলবেন তার সম্পর্কে? না মানে আসলে মানে যেটা বলার সেটা বলেই দিছো তুমি। এখানে যে বিষয়টা আমি পাইছি যে উনি যেটা বলার চেষ্টা করেছে যে পুর কান্ট্রিজ আমাদের মতো পুর কান্ট্রিজ বাংলাদেশের ইমপ্লিকেশন যদি আমি বলি বা যেকোনো ডেভেলপিং কান্ট্রিজ এর জন্য ডেভেলপ করা মোর ইজিয়ার দেন দ্য রিচ কান্ট্রি বা ডেভেলপ করা না মানে প্রোগ্রেস করাটা। ধরো আমার জন্য 6% প্রোগ্রেস করা যতটা সহজ বাংলাদেশের জন্য যতটা সহজ ইজ নট ইজিয়ার ফর আমেরিকা। আমাদের জন্য ধরে মনে করে 6% প্রোগ্রেস হচ্ছে লাইক ও ইটস গুড গুড ভেরি গুড ওকে চলে আর কি। আমেরিকা ওয়াও দ্যাটস লাইক এ রেভলিউশন। কোন প্রেসিডেন্ট যদি 6% গ্রোথ রেট এনে দেয় ওরে পারলে 2 টার্মের জায়গায় 8 টার্ম রেখে দিবে আর কি। কারণ এটা তো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। যখন তোমার জিটিপি বেড়ে যাবে, তোমার যখন পপুলেশন ডিভিডেন্ড কমে যাবে, এই ইস্যু গুলা একসাথে থাকবে। তখন কিন্তু তোমার মনে করো যে মানে একসাথে তোমার ওই ফাস্টার গ্রোথটা মানে পসিবল না। সুতরাং উনি আসলে ম্যাথমেটিক্যাল মডেলিং যেটা দিয়েছে একসাথে তোমার যে ইনপুট বাড়াইলেই যে তুমি সবকিছু মানে গ্রোথ সম্ভব তা না। এখানে অনেকগুলা ফ্যাক্টর থাকে। এখানে ফ্যাক্টরের মধ্যে হচ্ছে সেভিংস রেটটা তোমার কিভাবে আমরা আ একসাথে করব। তারপরে পপুলেশন গ্রোথটাকে কিভাবে ওর সাথে যোগ করব অথবা রেট অফ টেকনোলজি লজিক্যাল প্রগ্রেস এটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করে আমরা গ্রোথটাকে ডিটারমিন করব। এই যে ম্যাথমেটিক্যাল মডেলটা, এই মডেলটা মানে আমরা মানে তোমার টেক্সট বুকে পড়ি। এইটা আমার কাছে মনে হয়েছে ইটস হিজ ওয়ান অফ দ্যা কি কন্ট্রিবিউশন টু দ্যা ইকোনমিক সায়েন্স। আর এর বাইরে আমাদের মোটামুটি সলকি নিয়ে আলোচনা শেষ। এরপরে সামান্য একটা আলোচনা আছে এই বইয়ের। এটা আমরা ফ্রি উইল অনুযায়ী আলোচনা করি। যেটা হচ্ছে যে বইয়ের লেখক উনি তার নিজের কথাগুলা বলার চেষ্টা করেছেন অন্যদের মুখ দিয়ে। সেটা হচ্ছে যে আ গ্লোবালাইজেশন যে আমরা যে বক্তব্যটা তুলে ধরি আজকের দিন শেষে আমাদের বাংলায় বলে বিশ্বায়ন, বিশ্বায়নের ভবিষ্যৎ নির্ধারণ করার চেষ্টা করেছেন অ্যাকর্ডিং টু দ্য থিওরিজ অফ দ্য পাস্ট ইকোনমিস্ট। দেন গ্লোবালাইজেশনকে নিয়ে উনি কেন কথা বললেন এটা আমি আবার বোঝার চেষ্টা করলাম। তো আমার যেটা মনে হয়েছে উনি গ্লোবালাইজেশনকে বোঝার চেষ্টা করেছেন কারণ উনি আমরা এর আগে ধরে নিয়েছিলাম যে এই যে তোমার ইকোনমিটা আমরা দেখছি, যেটা আমরা বলি অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর যেই তোমার ক্লাসিক্যাল ইকোনমিক্স পরবর্তীতে যারা জন মেনিয়ার্ড কিনসের পরবর্তীতে যারা তোমার কিনস এবং কিনশিয়ানিজম অথবা নিউ লিবারালিজম প্র্যাকটিস করেছেন, তারা দিন শেষে গিয়ে একটা জায়গায় আ ধারণা করে যে এত কিছু হয়েছে কারণ আমরা যে তোমার ক্লাসিক্যাল ইকোনমিক্স অথবা নিউ লিবারাল ইকোনমিক্স প্র্যাকটিস করেছি দেখেই আমাদের এখানে গ্লোবালাইজেশনটা হয়েছে। এইটা হচ্ছে তোমার কমন অ্যাসাম্পশন অলমোস্ট ফর এনিওয়ান। তো এটা হয়েছে এটুকু মেনে নিলাম। বাট এই যে একটা ক্রিটিক্যাল জাংচার অফ দ্য হিস্ট্রিতে এসে আমরা এখন দেখছি দেয়ার ইজ সাম টেনশন ফর দ্য গ্লোবালাইজেশন। যে গ্লোবালাইজেশন কি এখন আর প্রপারলি গ্লোবালাইজেশন হচ্ছে নাকি উই আর ইন আ ব্যাকওয়ার্ড টাইড লাইক আমরা এখন ডিগ্লোবালাইজেশন এর মধ্যে যাচ্ছি কি না? কারণ গ্লোবালাইজেশন এর কনসেপ্ট কি? ফ্রি মার্কেট, ফ্রি ইকোনমি, নো ট্যারিফ, লোয়ার ট্যাক্স, নো সাবসিডি, এভরিথিং। নো গভর্নমেন্ট ইন্টারভেনশন, নো ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন, নাথিং। বাট এখনকার দিনের পলিটিক্স ট্রাম্প বলো তাদের মেইন কোর থিওরি থাকে ট্যারিফ। কানাডায় যাও, জাপান যাও, মিডল ইস্টে যাও, সরি ওয়েস্টার্ন ইউরোপে যাও। ওইখানে থাকে কি? ইমিগ্রেশন যে সবাইকে আমাদের দেশে ঢুকতে দেওয়া যাবে না। এরা সন্ত্রাস করবে, এরা আমাদের দেশের মানুষজনকে মেরে ফেলবে। এখন এই যে কনসেপ্ট গুলা এগুলা কি ইকোনমিকে হেল্প করছে কি না? সেটা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। ১ম কনসেপ্ট যদি বলি যে হ্যাঁ, দিন শেষে তোমার জাপান একসময় খুবই রাইজিং অ্যান্ড বুমিং ছিল। বাট দে লস্ট দেয়ার গ্লো অফ দ্য গ্রোথ। তারা এখন কিন্তু স্ট্যাগফ্লেশন থেকে হালকা এ ই ই ইয়ের মধ্যে আছে আরকি। মোটামুটি তোমার একটু করে 1%, 1.5% এরকম ডেভেলপ করছে আরকি। As I have said development is a two-edged sword কিরকম? তুমি শাকিল ডেভেলপ হয়ে গেছো মানে তুমি মানে সকল কিছু ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছো ব্যাপারটা এরকম না। ডেভেলপড হয়ে তুমি রিসেশন এ পড়তে পারো। রিসেশন এ পড়লে তোমার মানুষজনের এমপ্লয়মেন্ট লস হবে। এমপ্লয়মেন্ট লস হলে তুমি না খেয়ে থাকতে হবে। এখন তো গরিব দেশের মানুষেরা তো না খেয়ে থাকতে হয় আরকি। সুতরাং তুমি ধনী হয়ে গেলে যে তুমি মনে করো যে পগার পার হয়ে গেছো বা তুমি ৭ সমুদ্র তেমন নদী পার হয়ে তুমি জান্নাতে চলে গেছো ব্যাপারটা এরকম না। এই এখানে একটা প্যারাডক্স রয়েছে যে আল্টিমেটলি আমরা যে গ্লোবালাইজেশন এখন ফেস করছি, এই গ্লোবালাইজেশনটা কেন শ্রিঙ্কেজ এর দিকে যাচ্ছে এবং এটা কমব্যাট করার উপায়টা কি? শ্রিঙ্কেজ এর কারণ হচ্ছে যে ডেভেলপড নেশন গুলার পলিটিক্যাল পপুলিস্ট বার্গেইন। পপুলিস্ট বার্গেইনটা হচ্ছে দেয়ার শুড বি নো ফ্রি মার্কেট, উই শুড পুট ট্যারিফ বিকজ আমাদের ইন্টারনাল পিপলরা যাতে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন পায়। আমরা যাতে নিজেদের প্রোডাক্ট নিজেদের দেশে বানাইতে পারি। নিজেরা মার্কেট তৈরি করে নিজেরা বিক্রি করব। আমরা অন্যদের কাছে মানে থেকে বেশি কিনবো না। তাহলে আমাদের নিজেদের কারেন্সি সেভিং হবে। সব ধরনের যত ধরনের কুবুদ্ধি আছে অ্যান্টাই
ফ্রি মার্কেট অর লিবারেল ইকোনমিক্স সবগুলাই এখন কিন্তু হঠাৎ করে চোখের সামনে আসতেছে। এবং সবচেয়ে আরেকটা ফ্যাক্টর তুমি খেয়াল করে দেখবা যে গ্লোবালাইজেশন হয়ে আসতেছে এবং এটা এক্সপেরিয়েন্ট হয়েছে তোমার 50s এর 60s এর দিক দিয়ে। বাট রাইট এট দিস মোমেন্ট এখন কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখবা যে এখানে আবার মনে করো যে গুচ্ছ হওয়া শুরু করছে, কয়েকটা মিলে একটা করে মানে জোট গঠন করে। একটার নাম হচ্ছে ব্রিক্স, আরেকটার নাম হচ্ছে তোমার ইউরো, আরেকটার নাম হচ্ছে আসিয়ান, আরেকটা হচ্ছে সার্ক, যদিও সার্কই না, আবার সাউথ আফ্রিকার গ্রুপরা এরা চেষ্টা করে যে এরা নিজেদের মধ্যে সকল ধরনের বাণিজ্য করবে। গ্র্যান্ড 20, গ্র্যান্ড 7, তারপর ওয়েইসিডি, এই যে অদ্ভুত অদ্ভুত তোমার তোমার নেপোটিজম তৈরি কর। নেপোটিজমের মেইন উদ্দেশ্য যদি বলো যে তারা চাচ্ছে যে নিজেদের মধ্যে সকল বাণিজ্য, যেমন নেটো তৈরি করছে আমেরিকা, নেটো গ্রুপ অফ পিপল, ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড অলসো তোমার নর্থ আমেরিকা, এদের মিলে হচ্ছে ধরো কথার কথা নেটো। এখন এদের কাউন্টার করার জন্য ইস্ট এশিয়ান কান্ট্রি গুলো সাথে ইনক্লুড করে অন্যান্য এশিয়ান কান্ট্রিজ গুলো, চায়না, তারা একটা আমার বেল্ট তৈরি করার চেষ্টা করছে আর কি। এই যে তোমার পোলারাইজেশন, ইটস অল এগেইনস্ট দ্য গ্লোবালাইজেশন। এখন এই যে তোমার গ্লোবালাইজেশন আমরা যেটা প্রেডিক্ট করেছি, যেটা হয়েছে নিউ লিবারেল ইকোনমির 100-150 বছরের প্র্যাকটিসের মাধ্যমে, এইটা যদি এইভাবে চলে যায় সেই ক্ষেত্রে আমাদের আবার প্রবলেমে পড়তে হবে কিনা, এটাই আমি তোমার কাছে একটু জানতে চাচ্ছি শেষের দিকে আর কি। আমি আমি মানে একটা সামারি করতে চাই। আমি যেটা হচ্ছে যে অনেকগুলা ১২টা ১৩টা তো জাস্ট হ্যাঁ, প্রত্যেকটা কোনো সমস্যা নেই। মানে ইকোনমিস্টের কথা আমি বলি এবং সে কি চাইতো এখনকার কারেন্ট সিচুয়েশন এ। কারণ এটাই হচ্ছে সে তার লাস্টের যে চ্যাপ্টারটার মধ্যে সে বলতে চাইছে। আমরা ১ম যারে দিয়ে শুরু করছি অ্যাডাম স্মিথ। সো অ্যাডাম স্মিথ বলছে ফ্রি ট্রেড আপনার ইনভিজিবল হ্যান্ড সবকিছু কন্ট্রোল করবে। তো এখন যে কারেন্ট গভর্নমেন্ট গুলা যে রিব্যালেন্সিং করার চেষ্টা করতেছে, ও আমার বাজেট অ্যারেবিয়ান। ডেফিসিট, হ্যাঁ, যে আমার বাজেট ডেফিসিট, আই এম ইম্পোর্টিং মোর, আই এম এক্সপোর্টিং লেস। আমাকে তো এখন তাড়াতাড়ি রিব্যালেন্সিং করতে হবে। আমার বাজেট ডেফিসিট থাকা যাবে না। অ্যাডাম স্মিথ বলতো, "দিস ইজ বুলশিট। You guys are do not know what you're talking about. Please do not intervene with the free market." That would be the first message from Adam Smith. চলেন আমরা আসেন ডেভিড রিকার্ডোতে। ডেভিড রিকার্ডো কিন্তু এই যে থিওরি অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, থিওরি অফ রিলেটিভ অ্যাডভান্টেজ, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, সে কিন্তু গ্লোবালাইজেশনের দিকে গেছে যে ভাই প্লিজ গ্লোবালাইজেশন করো, যার ফলে ইউকে ডেভেলপ করছে, চায়না এই ইউনাইটেড স্টেট ডেভেলপ করছে। সো এখন যে এই যে যতগুলা বিগট্রি এবং জেনোফোবিয়া নিয়ে এসে যে বিভিন্ন দেশের গভর্নমেন্ট বলতেছে যে না আমরা অন্যান্য দেশের সাথে করবো না, কিছু হইলেই আমাকে ট্যারিফ বন্ধ করে দিতে হবে, কিছু হইলেই ওই দেশের সাথে আমার ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দিতে হবে, সে উড ডেফিনেটলি সে ইয়েস, যদি তুমি কোনো প্রবলেম করো দ্যাট ইজ নট ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, দ্যাট ইজ ফর সামথিং ডোমেস্টিক। সো লুক ইন টু ইউর ডোমেস্টিক ফার্স্ট, সি হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যান্ড দেন টেক ডিসিশন। সো ডোন্ট ডু দ্যাট। তারপরে আসি আমরা মাঝখানে এই এখনকার যে সিচুয়েশন গুলো, আরভিং ফিশার এরা ছিল থিওরিস্ট মোস্টলি, তারপরে হচ্ছে আমাদের যে আলফ্রেড মার্শাল তারা ছিল থিওরিস্ট, বাট মেইন তারপরে যে আসছে যে জন ম্যানেট কেন্স, সে এসে বলছে মার্কেট খারাপ বা এনিমেল স্পিরিট আছে, মার্কেট ওভার অ্যাকুমুলেশন করে, গভর্নমেন্ট এসে ইন্টারভিন করতে হবে। উইল হি এগ্রি উইথ দিস কারেন্ট গভর্নমেন্ট ইন্টারভেনশন সবার সাথে? কেনিশিয়ানিজম কিন্তু সবসময় বলছে yes government will come but government will have to take austerity measures when the economy is recovering. So আপনি 2007 এর ক্রাইসিস হয়েছে, আপনি হেল্প করছেন, তো এখন তো টাইটেনিং করতে হবে, মার্কেট থেকে টাকা সরাইতে হবে। আপনি জাস্ট মানে কোনো ক্রাইসিস নাই কিন্তু আপনি শুধু শুধু টাকা বাড়ায় যাচ্ছেন, ক্রিয়েশন করে যাচ্ছেন, দ্যাট ইজ নট দ্য গভর্নমেন্ট ইন্টারভেনশন, কেনিশিয়ান সেড yes in the short run when the economy is in crisis, come help the economy, when the economy is started to grow, then take all this help from the market, rebalance yourself. But if you don't do it then you're gonna be suffering. আসেন তারপরে যে কেনিশিয়ান সাহেবের পরে আসছে জোসেফ সুম্পিটার, সে এসে বলছে ওপেননেস করতে হবে, কম্পিটিশন করতে হবে, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনকে কন্টিনিউ রাখতে হবে এবং হচ্ছে এভাবেই ইকোনমি গ্রো করবে। কিন্তু সে সত্যি সত্যি মরেই যেত এখন যদি আমেরিকাতে সে থাকতো। সো এখন যে এই গ্লোবাল আউটলুককে মানে গভর্নমেন্টের এগেইনস্টে সে সবসময় বলতো যে ভাই প্লিজ এইসব ফাইজলামি করো না, মানুষকে কাজ করতে দাও, মানুষকে ইনোভেট করতে দাও, দেন ইউর ইকোনমি উইল সার্ভাইভ। এই যে ইমিগ্রেন্টস এসে তোমার জব নিয়ে যাচ্ছে, এই এরা এসে তোমার ইনোভেশন নিয়ে যাচ্ছে, দ্যাটস নট হাউ ক্যাপিটালিজম ওয়ার্ক, দ্যাটস নট হাউ এন ইকোনমি ওয়ার্ক। ইকোনমি ওয়ার্কস বাই ইনোভেশন। লেট ইমিগ্রেন্টস কাম, মেক দেম make so that they can make innovations and then they will be able to grow and then you will be able to share his or her innovation profit. তারপরে এই কন্টিনিউশনে আসে ফ্রেডেরিক হায়াক এবং মিল্টন ফ্রিডম্যান। এন্ড ফ্রেডেরিক হায়াক বলছে ইয়েস তুমি কেনিশিয়াম ফলো করবা, করলে যেটা হবে তোমার গভর্নমেন্ট বড় হবে, গভর্নমেন্ট বড় হলে তুমি টোটাল এনিয়ারিজম যাবা। এবং আমার কাছে মনে হচ্ছে ইয়েস উই আর ট্রু, হি ইজ দ্য মোস্ট প্রেডিক্টিভ হিয়ার যে গভর্নমেন্ট ইজ বিকামিং টোটালিটারিয়ান।
Government can literally say, I'm a fascist. In the history of the United States, it never happened that a president can say, yes, I am a fascist. And people are still supporting that. And that only happened because of Bidenomics, যে আমার গভর্নমেন্ট বড় করতে হবে। সো গভর্নমেন্ট বড়, এখন বড় তো করতে করতে এখন গভর্নমেন্ট এত বড় হয়েছে, you cannot control the government anymore. Government takes care of everything. So they would go against that as well. ডগলাস নর্থ, সে বলে দিছে ইনস্টিটিউশন। সো সেও কারেন্ট সিচুয়েশনে বলতো যে যতগুলো দেশ, আফ্রিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, এই যত মানে কান্ট্রি যেগুলো ডেভেলপ হচ্ছে না, ডেফিনেটলি ফর ইনস্টিটিউশন। এবং আমার কাছে মনে হয় সে যদি বাচ্চা থাকতো আজকে তার লাইফটাকে মানে দিয়ে দিত শুধুমাত্র বাইর করতে যে কিভাবে ইনস্টিটিউশন বিল্ড আপ করা যায়। যেটা আমি আর আপনি বললেন যে আমরা এই ইনিশিয়েটিভ নিতেও পারি। যে কিভাবে ইনস্টিটিউশন মানে সে উড ওয়ার্ক অন হাউ টু মেক গুড ইনস্টিটিউশন, Douglas North, because I think that is really critically important in the current situation. যে আপনি যদি ব্রেক্সিট করেন, আপনি যদি এরকম ট্যারিফ আনতে থাকেন, you will diminish yourself. That's how Douglas North would say. Joan Robinson, if she was alive, I would go and meet her and show my gratitude to her. She's the first one who talked about workers, who talked about people না like কার্ল me মার্কস and বলছে না you. এর আগে। কার্ল মার্কস সে বলছে ডিস্ট্রাকটিভ ওয়েতে, যে আসো ক্যাপিটালিজমকে মাইরা ফেলো, সব মাইরা ফেলো, দ্যাট ইজ কার্ল মার্কসিজম। কিন্তু সে বলতেছে যে না, ব্যাপারটা এরকম না, আপনাকে তো ক্যাপিটালিজম রাখতে হবে, ইনোভেশন না থাকলে আপনি কার্ল মার্কসিজমে তো ইনোভেশন হবে না, গভর্নমেন্ট সব ইনোভেশন করবে, ওই যে প্রোলেটারিয়েট ইনোভেশন করবে, এগুলো তো চলবে না, কমন ইনোভেশন করবে না, আপনি ইনোভেশন রাখতে হবে, কিছু মানুষ সে পরিশ্রম বেশি করবে। কার্ল মার্কসের কথা অনুযায়ী পৃথিবীতে যতজন আছে সবার ব্রেন সমান, সবার প্রোডাক্টিভিটি সমান, এভরিথিং সমান, সো সবাইকে সবাই মানে সমানভাবে সবকিছু করো। দ্যাটস নট দ্য ওয়ে। আপনাকে যারা বেশি কাজ করতে পারে তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। সো সেটাই হচ্ছে এই জন রবিনসন বলে গেছে। কিন্তু সেইটাও বলে গেছে যে যেহেতু কোনো জায়গায় কোনো পারফেক্ট মার্কেট নাই, আপনাকে মেক শিওর করতে হবে কোম্পানিগুলো যাতে তাদের ওয়ার্কারদেরকে ওয়েজ ডিপ্রাইভ না করতে পারে। কেন ইলন মাস্ক $1 ট্রিলিয়ন সিইও প্যাকেজ পাবে, যেখানে এখন আমেরিকাতে আপনার ওয়েজ, মিনিমাম ওয়েজেস, এভারেজ ন্যাশনাল ওয়েজেস $5, $7, $10. So this is how what he said, that when the owners of the capitals take all the value of the value created by the workers, that's when you will have problem. That's what the world is facing right now. লাস্ট রবার্ট সোলো সে বলছে যে ভাই ওকে, ইনভেস্টমেন্ট ইজ এ কি, বাট তোমাকে প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে, তোমাকে ইনোভেশন বাড়াইতে হবে। সেও ওইরকম, আমার যেটা মনে হয় যে রবার্ট সোলো লিবারালাইজেশন এবং হচ্ছে R&D ইনভেস্টমেন্ট, সে এটাকে খুবই ফোকাস করতো, প্রত্যেকটা গভর্নমেন্টকে সে ইনভেস্ট করতো যে ভাই তুই R&D ফোকাস কর। আমি বাংলাদেশের যদি বলি, আপনার বাংলাদেশে কি একটা স্পেশাল ইনস্টিটিউশন হতে পারে না নিউক্লিয়ার এনার্জি স্টাডি করার জন্য? এই আছে গভর্নমেন্টের তো, কথা আছে। বাদ দেন না, এইসব আছে। এই যেটা আছে এটা দিয়ে তো কোনো কাজ হয় না। এখনো কেন বাংলাদেশে ওই ট্যালেন্টটা হয় না যেটা হচ্ছে তারা চিপ বাইর করতে পারে? এখনো কেন বাংলাদেশে ওই ট্যালেন্টটা হয় না যেখানে তারা নিউক্লিয়ার এনার্জি বাইর করতে পারে? এখনো কেন ওই টেকনোলজি হয় নাই আমরা জেনোম সিকোয়েন্স করতে পারি না? আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের এই R&D, এই প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে আরো বেশি রিসার্চ করা উচিত। গভর্নমেন্ট অনেক জায়গায় ফাউল টাকা খরচ করে, কিছু যদি এরকম R&D এর মধ্যে দেয়। আপনি দেখেন লাস্ট কবে কোনো রেনোভেশন হয়েছে বা এই ঢাকা ইউনিভার্সিটিতে? ঢাকা ইউনিভার্সিটিতে কেন এখনো টিচারদের পারফরমেন্স রিসার্চের উপরে ডিপেন্ড করে না? কেন ঢাকা তারা ইউনিভার্সিটি না, সব টিচাররা ইউনিভার্সিটির কথা বললাম। ঢাকা সব ইউনিভার্সিটির কথা বললে ইউনিভার্সিটি, আমাকে ঢাকা ইউনিভার্সিটি আমি টিচাররা ঢাকা মাথা ইউনিভার্সিটি স্পেসিফিক বলি বিকজ হি ইজ দ্য লিডার। ঢাকা ইউনিভার্সিটি ইজ দ্য লিডার। আপনি অন্য ইউনিভার্সিটির কথা আমি বলবো না। যদি কালকে ঢাকা ইউনিভার্সিটি নতুন পলিসি নেয় যে প্রত্যেকটা টিচারের রিসার্চ করে যদি না বাইর করতে পারে কালকে ফায়ার্ড হয়ে যাবে, যার রিসার্চ থাকবে সে আসবে ক্লাস করতে, অটোমেটিক্যালি আদার্স ইউনিভার্সিটি আইসা এইসব পলিসি নেবে। বাট উই আর নট ডুইং দ্যাট। সো রবার্ট সোলো যদি হইতো সে বাংলাদেশের জন্য অ্যাডভাইস দিত, ভাই রিসার্চ কর, আমাদের দেশের ভিতরে যে পরিমাণ রিসোর্স আছে, এই হিউম্যান, আমরা যে পরিমাণ মানুষ আছে কাজ করার জন্য, আমাদের রোবটও দরকার নাই, মানুষের কাজ করাইতে আমরা অনেক কি করতে পারি, যেটা আমরা গার্মেন্টস করতেছে। So this is all the suffering, like that 12 general economists, what they would have told us in our current situation. I hope we follow. এবং after reading this book, I realized one thing: no one is following any of these economists. প্রত্যেকটা পলিটিক্যাল লিডার ফলো করতেছে যেটা তাকে পার্সোনালি হেল্প করে। যখনই কোন একটা ইকোনমিক পলিসি সে পায় যেটা তাকে পার্সোনালি ফেভার করবে, তখন সে ওইটা নিতেছে। মানে এটা কি কেনিশিয়ানিজম, নাকি এটা অ্যাডাম স্মিথের, নাকি এটা ফ্রেডারিক হায়েকের, এটা কি শিকাগো স্কুলের, নাকি অস্ট্রিয়ান ইকোনমিক্স? দ্যাট অ্যাকচুয়ালি ডিপেন্ডস হুইচ প্রেসিডেন্ট দ্যাট পার্সন ইজ সার্ভিং। And we are getting an economics amalgamation of all these ideas contradicting each other. When it is tariff, I have to be Keynesian. When it is innovation, I have to be free market. You can't have that. When you have these, you will have crisis and economy will be unpredictable.
So মাফ that's করে দাও। my take. So মাফ করে দাও আর গালি দিও না। ঠিক আছে? আমি জাস্ট মাঝে মধ্যে থ্যাংক ইউ, এইগুলো থ্যাংক পড়ার ইউ। পরে উই হ্যাড আ রিয়েলি নাইস ডিসকাশন। এটা অনেক ভালো লার্নিং হলো। আমাদের স্পেশালি অনুরোধ রইবে যারা আমাদের এই ডিসকাশনটা শুনবেন, বইটা পড়লে, বইটা হচ্ছে কি নট সো হ্যাপি রিডিং, বাট পড়লে আপনার ইকোনমিক আইডিয়া গুলার ক্রনোলজি গুলা বুঝতে পারবেন এবং ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ গুলো আপনারা বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস ফর লাস্ট ফিউ মিনিটস। থ্যাংক ইউ সো মাচ শাকিল। থ্যাংকস, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনি এত কষ্ট করে এই যে রাতের বেলা জেগে, জেগে আমার কথা বলতেছে, আড্ডা মারতেছে। So থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল। সি ইউ নেক্সট উইক।